একজন প্রশ্ন করছে ছাত্র শিবিরকে মানুষ রাজাকার কেন বলে, ছাত্র শিবিরকে শহীদি কাফেলাও কেন বলা হয়? ছাত্র শিবিরের জুলাই আন্দোলনের আগ পর্যন্ত 234 জন ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে এই জমির, এবং জুলাই আন্দোলনেও অসংখ্য ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের, এই জন্য এটাকে শহীদি কাফেলা বলা হয়। আর রাজাকার কেন বলে সেটা আপনারাই ভালো জানেন। আমাদেরকে যারা রাজাকার বলে, আমি শুনছি যে অপোনেন্ট পার্টির লোকজন যাদের সাথে আগে আমাদের খুব সখ্যতা ছিল, বন্ধুপ্রতি, তারাই আমাদেরকে রাজাকার বলে। আমার জন্ম হচ্ছে মানে 20-এর দশকে, আর আমার বলে রাজাকার। আমার কিন্তু নাগরিকত্ব এই বাংলাদেশের, আমি জন্মগ্রহণ করছি এই বাংলাদেশে। ছাত্র শিবিরের সবাই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক না অথবা পাকিস্তানের না। আর যারা আমাদেরকে রাজাকার বলে তাদের পাসপোর্ট, এরপরে ভিসা টিসা, এগুলো খোঁজ খবর করে দেখবেন, তারা হচ্ছে মূলত পাকিস্তানের নাগরিক ছিল, কারণ তখন বাংলাদেশ স্বাধীন হয় না। তো বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, তার আগে যাদের জন্মগ্রহণ তারা তো পাকিস্তানের নাগরিক। পাকিস্তানের নাগরিকরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানি, সহ্য করতে পারে না আমাদেরকে। আমাদেরকে এইটা বলে, এর কারণটা হচ্ছে আমরা দ্বীন ইসলামের কথা বলি, তাদের এই ভাগায় কম পড়ে। আমাদের এক বন্ধু প্রতিম সংগঠনের সাথে আমরা বললাম একদিন, বলতেছে ঢাকায় পাথর মেরে মানুষকে হত্যা করছে, আপনারা দেখছেন না? এখন আমরা এটা নিয়ে প্রচন্ড পরিমাণে প্রতিক্রিয়া দেখাইছি, আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে তোমরা, মিটফোর্ডের সামনে যেভাবে পাথর দিয়ে নিজের দলের শ্রমিক মারো, কিন্তু এইভাবে মারবা কেন? তখন তারা এর প্রতিক্রিয়া আমাদেরকে রাজাকার, আলবদর, আসাম, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এইসব ট্যাগ দেওয়া শুরু করেছে। আমি তাকে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই, তোমরা একটা অন্যায় করছো, আমরা প্রতিবাদ করছি, তোমরা আমাদেরকে উলট পালট কথা বলতেছো কেন? আপনারা এগুলো বলবেন কেন? আপনাদের কেউ মারা হয়েছে, আমাদের আমরা মারছি, তাতে কি হয়েছে? নিজেরা মারবে, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে রাজাকার বলবে। অথচ এদের সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের পথ চলা, তখন আমরা রাজাকার ছিলাম না। তবে রাজাকারটা কি জন্য বলে এটা কি বুঝতে পারতেছেন আপনারা? রাসূলের সময় রাসূলকে বলা হয়তো উনি হচ্ছে গণক, উনি হচ্ছে জাদুকর, উনি হচ্ছেন কবিয়াল। আল্লাহ রাসূলকে এগুলো বলতো, রাসূল খুব মন খারাপ করতো। রাসূলের এই প্রশ্নের মানে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসূলের কোনো উত্তর দিতেন না, উত্তরটা দিত আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলতো যে তোমার সাথে যে বন্ধুরা সাথীরা রয়েছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তিনি পাগল নয়, তিনি গণক নয়, তিনি জাদুকর নয়। কে পাগল, গণক, জাদুকর অতি সত্বর তোমরা জানতে পারবা। এগুলো কেন বলা হতো? কারণ ইসলামকে দুর্বল করার জন্য ট্যাগিং দেয়। কারণ ইসলামী ছাত্র শিবিররা বলতে পারে না যে ওরা ধর্ষক, বলতে পারে। জুলাই পরবর্তী এখন পর্যন্ত আমার কাছে 68টা রেকর্ড রয়েছে যেগুলো পত্রিকায় আসছে, তারা ধর্ষণের ঘটনা ঘটাইছে, নারীরা এই নারী কেলেঙ্কারির অভিযোগগুলো পেশ করছে এবং এ কারণে অনেকে গ্রেফতার হয়েছে। এরপরে আমার জুলাই পরবর্তী এই পর্যন্ত আমার কাছে রিপোর্ট আছে 169 জনকে হত্যা করছে তারা, নিজ দলের নেতা কর্মী মারামারি কাটাকাটি করে 169 জনকে তারা হত্যা করছে। এই যে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির হিসাব আর বলা লাগবে না, এগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যায়। এগুলো নিয়ে আমরা কথা বলি কেন? এগুলো আমরা কিছুই বলতে পারবো না। অন্যায় হবে চুপচাপ সহ্য করতে হবে, তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে, তাহলে আমরা ভালো। তখন আমাদের বলবে আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিকের সংজ্ঞা হচ্ছে দেশ লুটপাট করে বেনিয়াদের হাতে তুলে দেবে, কোনো কথা বলতে পারবে না, তাহলে তুমি দেশপ্রেমিক। আর যদি দেশের পক্ষে কথা বলো তাহলে তুমি রাজাকার। আওয়ামী লীগ আমাদেরকে রাজাকার বলতো, কিন্তু যখন জনগণের তোপের মুখে পড়ছে তখন হিন্দুস্তানে গিয়ে পলাইছে কেন? ওরা হিন্দুস্তানের দালাল ছিল, এ কারণে দেশপ্রেমিকদের রাজাকার। এটা হচ্ছে কপাল পোড়া। আমরা তো কোনোদিন আমাদের নেতা কর্মীদেরকে শহীদ করা হয়েছে, আমরা তো পাকিস্তানে গিয়ে পলাই নাই, পাকিস্তানের পাসপোর্টও আমাদের নাই, পাকিস্তানে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি না, আমরা দিল্লিতেও যাই না, আমরা বাংলাদেশেই থাকি। এখানে বসে শহীদ হই, এখানে দেশের জন্য কথা বলি, জেল জুলুমের শিকার হই, কিন্তু দেশ ছাড়ি না। আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। এটা সহ্য হবে না যাদের, তারা ট্যাগিং এর রাজনীতি করবে। কারণ ইসলামী ছাত্র শিবিরকে শয়তানও এটা বলতে অপছন্দ করে যে এদেরকে বলবো ধর্ষক, এদেরকে বলবো রক কাটে। আমাদের বোনরা এখন আমাদেরকে বলে যে না, আপনাদের প্রোগ্রামে এসে তো আমরা ওরকম কিছু দেখি না। তো শুনছি এগুলা কোথায় রক কাটে, শুনছি এটা চিটাগাং কাটে। চিটাগাঙে এসেও একই প্রশ্ন করে, বলেছে শুনছি এটা রাজশাহী কাটে। রাজশাহীতে গিয়েও একই যখন প্রশ্ন করে, আমরা তো এখন বাংলাদেশে সব জায়গায় ঘুরি, সব জায়গায় একই প্রশ্ন করে। একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এটা তৈরি করছে। এটা কখন তৈরি করছে? এগুলো দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে দিল্লি স্টার, আর একটা হচ্ছে প্রথম আলো পত্রিকা। এই দুইটা হচ্ছে একটা এজেন্ডা নিয়ে 13 সালে একটা নিউজ করছে যে ইসলামী ছাত্র শিবিরের রক কাটে, তো এখানে কোনো নাম মেনশন করে নাই।
আর বলছে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার ছাত্র শিবিরের সাথে কি তাদের এত সখ্যতা যে আমাদের একজন রক্ষাছে আর আমাদের কাউকে গ্রেফতার করে নাই, জেলে নেয় নাই, একটা রায়ও দিল না বাংলাদেশে 15 বছর ক্ষমতায় থাইকা, ছাত্র শিবিরের সাথে কি তাদের এত মজা মাস্তি ছিল নাকি? ছাত্র শিবিরকে তো দেখতেই পারতো না। আমাদের তো শহীদ করছে কাতারে কাতারে। আপনারা দেখছেন গুম কমিশনের রিপোর্টে সেখানে একটা ছাত্র সংগঠনের তালিকা আসছে, গুম কমিশনের রিপোর্ট আপনারা দেখছেন, তালিকায় প্রথম নাম আসছে বিএনপি, সেখানে বিএনপি, ছাত্র দল, তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, মূল বিএনপি, এগুলো সব মিলে জিলে 35% গুমের শিকার। দ্বিতীয় অবস্থান দিছে একটা ছাত্র সংগঠন, নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, 31% গুমের ঘটনা সেখানে উল্লেখ করছে তারা। এরপরে আছে জামাতে ইসলামী 25%। আর কোন ছাত্র সংগঠন টোটাল লিস্টের মধ্যেই নাই গুমের ঘটনায়। একটা ছাত্র সংগঠনকে শেষ করার জন্য আয়নাঘর প্রস্তুত করছে, বিদেশে আমাদের ভাইদেরকে জোরপূর্বক যেতে বাধ্য করছে, শিক্ষা জীবন ধ্বংস করে ছাড়ছে। এরপরেও ইসলামী ছাত্র শিবির দমিত হয় নাই। 5 আগস্ট পরবর্তী প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বীর তরফে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।